প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চলতরিত অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন না, নর্মালি কিছু গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সেক্ষেত্রে এই সমস্যাগুলোর সমাধানও করে দেওয়ার চেষ্টা করা হবে। তোমরা খাতা কলম নাও, আমি তোমাদেরকে প্রশ্নগুলো আগে খাতায় লিখে নাও, তারপরে ধাপে ধাপে সমাধানগুলো দেখিয়ে দেই। আর বিগত দিনের ক্লাসগুলো দুইটা বাসার কাজ দেওয়া ছিল, তার কোনো ফিডব্যাক তোমাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। আমি বুঝতে পারতেছি না যে তোমরা আসলে কিভাবে সময়টাকে পার করতেছো। তোমাদের রেগুলার বেসিসে যে ক্লাসগুলো হতো তার থেকে তুলনামূলক কম ক্লাস হচ্ছে এখন, আর বাসায় পড়ার জন্য যথেষ্ট সময় পাওয়া যাচ্ছে। তোমরা যদি বাসায় চেষ্টা না করো আর আমাকে যদি সমস্যা না জানাও, তাহলে ভালো কিছু এখান থেকে পাওয়া যাবে না। তুমি হতে পারো অনেক ভালো স্টুডেন্ট, অনেক পারো, অথবা তুমি কিছুই পারো না। দুইটার যে কোনো একটাতে তুমি হতে পারো। কিন্তু একটা ভালো স্টুডেন্টকে তার বৈশিষ্ট্য হচ্ছে সে পারে, ঠিক আছে, কিন্তু তাকে তো যেই কাজ দেয়া হবে সেটা সময় নিয়মানুবর্তিতা অনুযায়ী সেই কাজটা সে করে ফেলবে। আর যে পারে না সে কাজটা শুরুই করবে না। সে ভাবে যে আমি তো পরীক্ষার সময় একবারে পড়ে নিলেই হবে, তখন দেখা যাবে, হাতে তো অনেক সময় আছে। তাহলে আমি তোমাদেরকে খরগোশ আর কচ্ছপের সেই গল্পের কথাটা আবার স্মরণ করিয়ে দিতেছি, যে আমাদের প্রতিদিন একটু একটু করে যদি পড়াশোনাটা করতে থাকি, বাসার কাজ যেটাই দেয়া হোক না কেন সেটা যদি আমরা করে ফেলি, তাহলে আর খুব বেশি পরীক্ষার আগে প্রেশার নিতে হবে না। যদিও তোমাদের এই পরীক্ষাটা বাসায় বসে থেকে খুব রিল্যাক্সে পরীক্ষা দিবা, কিন্তু তারপরেও এটা কোনো পরীক্ষা না। এটাতে তোমাদের মেধা মূল্যায়ন করা যাবে না, কিন্তু এই জায়গায় তোমরা কতটুকু বুঝলা এটুকু বোঝা যাবে। তোমাদের খাতার প্রেজেন্টেশনটা কতটুকু ভালো করতে পারো সেটাকে বোঝা যাবে। অতএব এই পরীক্ষার একটা গুরুত্ব আছে। খাতার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারেও তোমরা কেয়ারফুল থাকবা। আমি যেহেতু তোমাদের পরীক্ষায় চলতরিত অধ্যায়টা বিগত দিনে আমি অনেকগুলো সৃজনশীল তোমাদেরকে করিয়ে দিয়েছি, আজকে একটু ব্যতিক্রমধর্মী কিছু প্রশ্ন, সেগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। আর বাসার কাজটা আমি করে দিতেছি, একটু নিজেরা নিজেকে যাচাই করে দেখার চেষ্টা করো। শুরুতে প্রশ্নগুলো তুলে নাও, তারপরে নিজে করার চেষ্টা করো। না পারলে তারপরে তুমি আমার সমাধানটা দেখো। সব স্যার করে দিবে, আর যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে এরকম কোনো কথা নাই। আর স্যার তোমাকে কয়টা বার করে দিতে পারবে, তুমি যদি নিজে অর্জন না করো তাহলে আলটিমেটলি সেখান থেকে কোনো লাভ হবে না। তাহলে আমরা আজকে সৃজনশীল প্রশ্ন না, প্রত্যেকটা প্রশ্ন থেকেই সৃজনশীল প্রশ্ন বানানো যাবে। জাস্ট গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক সমস্যা নিয়ে আমরা যে চলতরিতের যে তোমার সার্কিট বা বর্তনী রিলেটেড যে প্রশ্নগুলো সমাধান করে থাকি, তার বাইরে যে আরো কিছু প্রশ্ন হতে পারে সেই আলোকে আজকের ক্লাসটা নিতেছি। নিশ্চয়ই এটা তোমাদের উপকার হবে। তাহলে তোমরা খাতা কলম নাও, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা সুন্দর করে খাতায় সেটা নোট ডাউন করো। কোশ্চেন নাম্বার 1, একই উপাদানের দুটো তারের রোধ সমান। তাহলে আমি আবার বলতেছি, একই উপাদানের দুটো তারের রোধ সমান। তার দ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 4:9। আবার বলতেছি, তার দ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 4:9 হলে তার দ্বয়ের ব্যাসের অনুপাত নির্ণয় করো।
তাহলে প্রথম ধাক্কায় প্রশ্নটা দেখিয়ে তোমাদের মনে হতে পারে যে এই সংক্রান্ত সূত্র তো আমাদের জানা নাই। আসলে আমরা এই সূত্রটা পড়েছি। সেক্ষেত্রে রোধের সূত্রসমূহ, রোধের যে 4টা সূত্রের সমন্বয়, সেই 4টা সূত্রের সমন্বয়ে আমরা যে সূত্রটা পাই সেই সূত্রকে এখানে ব্যবহার করতে হবে। তারপরে আমি করে দেব, তোমরা নিজেরা আগে করো, না পারলে তারপরে আমারটা দেখো, অথবা নিজেরা করার পরে যে উত্তরটা বের হলো আমারটার সাথে মিলিয়ে দেখো যে তোমার উত্তরটা হলো কিনা। যদি না হয় তাহলে বুঝতে হবে ক্যালকুলেশনে তোমার কোথাও না কোথাও ভুল হয়ে গেছে, তাহলে সেটা সমাধান করে নিতে পারবা। আবারও বলতেছি, যারা মিস করে গেছো, কোশ্চেন 1, একই উপাদানের দুটো তারের রোধ সমান, তারদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 4:9 হলে তারদ্বয়ের ব্যাসের অনুপাত নির্ণয় করো। তোমরা নিশ্চয়ই 1 নম্বর প্রশ্নটা তুলে ফেলেছো। এবার চলে যাচ্ছি আমরা 2 নম্বর প্রশ্নে, কোশ্চেন 2। একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে, আবার খেয়াল করো, একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে। তোমরা এগুলোর সাথে পরিচিত আগে থেকেই, অতএব প্রতীক সংকেতগুলো দেখে বুঝে লিখে ফেলো। আবার বলতেছি, একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে। ইস্ত্রিটি 220 ভোল্ট লাইনে যুক্ত হয়ে 2 ঘন্টা চললে কত ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ হবে? এই টাইপের প্রশ্ন তোমাদের ক্লাসে দেখানো হয়েছিল। সেই অর্থে তোমরা বিষয়টা বৈদ্যুতিক শক্তিকে ইউনিটে কনভার্ট করাটা জানতে হবে। যদি প্রথমে মনে না থাকে, আগে বইটা দেখে নাও, তারপরে নিজে করো, তারপরে আমার সমাধানটার সাথে মিলিয়ে দেখো। আমি আরেকবার বলবো, দেখো যারা কোথাও যে মিক্স করে থাকলে সেটা তুলে নাও। একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে। ইস্ত্রিটি 220 ভোল্ট লাইনে যুক্ত হয়ে 2 ঘন্টা চললে কত ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ হবে? তাহলে এই প্রশ্নটা দিয়েও একটা সৃজনশীল প্রশ্ন বানানো যাবে। আমরা জাস্ট মূল প্রশ্নটাকে রেখে বাকিগুলো লিখতেছি না। এরপরে আমরা চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। নিশ্চয়ই 2 নম্বর প্রশ্নটা তোমরা যে যেখানে মিস করে গেছো দেখে তুলে নাও। কোশ্চেন 3, কোন একটি বাড়িতে 100 ওয়াটের 10টি, 60 ওয়াটের 5টি। আমি যে সংখ্যাগুলো বাংলায় বলতেছি, কোশ্চেন এর ক্ষেত্রে কিন্তু কোথাও আমাদের বাংলা ইউজ করা হবে না, সব জায়গায় ইংরেজিতে লেখা হবে। তোমরা প্রায় মাঝে মধ্যে ভুল করে থাকো যে আমরা 8 লিখলে অনেক ক্ষেত্রে অনেককে 4 বা 4 ধরে নিয়ে অঙ্ক করতে দেখছি। অতএব এই জায়গাটাতে কনফিউশন যেন না হয়, তোমরাও খেয়াল করে দেখবা যে কোনো একটি বাড়িতে 100 ওয়াট এর 10টি বা 10টি, 60 ওয়াটের 5টি বাতি এবং 3 কিলোওয়াট এর একটি হিটার আছে। বাতিগুলো প্রতিদিন 6 ঘন্টা জ্বলে। তাহলে আমরা ঘরে এই 10টা আর এই 5টা বাল্বের প্রতিদিন 6 ঘন্টা করে জ্বলে ধরে নিতে হচ্ছে, এবং হিটার দৈনিক 2 ঘন্টা চলে। জানুয়ারি মাসে কত
ইউনিট বিদ্যুৎ ব্যয় হবে এটা তোমাকে ক্যালকুলেশন করতে বলা হচ্ছে। তাহলে নিশ্চয়ই তোমাদেরকে শুধু কত ইউনিট বিদ্যুৎ শক্তি ব্যয় হবে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখা হলো। যদি প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য দেওয়া থাকে তাহলে যত ইউনিট বিদ্যুৎ খরচ হবে তার সাথে টাকার সংখ্যাটা গুণ করে বিদ্যুৎ বিলটাও চাইতে পারতাম। এখানে চাওয়া হয় নাই, কিন্তু প্রশ্ন এরকম থাকতেও পারে। তাহলে জানুয়ারি মাস, এটা একটু খেয়াল করো যে আমার মাসের নামটা উল্লেখ করে দেওয়া আছে। জানুয়ারি মাস এখন যদি 30 অথবা 31 অথবা 28, 29 এই ডেজগুলো তোমার সঠিকভাবে বসাইতে হবে। এটাও যেন আবার অ্যাভারেজলি 30 না বসায় ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু সেক্ষেত্রে নাম্বার কমে যাবে। তাহলে এই দিকটাও খেয়াল করবো। এরপরে কোশ্চিন 4, 750 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি কেতলি, আবার বলতেছি 750 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি কেতলি 10 মিনিটে 1 লিটার পানিকে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করে। প্রথম সেন্টেন্সটা অনেক বড়, আরেকবার খেয়াল করো। 750 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি কেতলি 10 মিনিটে 1 লিটার পানিকে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করে। আর আমরা পানি গরম করা যে কেতলি, সেই কেতলিটার কথা বলতেছি। সেই কেতলিতে শুরুতে পানির তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে 100 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হতে 1 লিটার পানির জন্য সময় লাগতেছে 10 মিনিট। আর কেতলিতে তার গায়ে লেখা আছে 750 ওয়াট ক্ষমতা। এরপরে প্রশ্ন বলা হচ্ছে যে পানিকে উত্তপ্ত করতে বৈদ্যুতিক শক্তির শতকরা কত ভাগ ব্যয় হবে। তাহলে পানিকে উত্তপ্ত করতে বৈদ্যুতিক শক্তির শতকরা কত ভাগ ব্যয় হবে, এটাও একটা প্রশ্ন। শুরুতে দেখে মনে হতে পারে যে এটা কিভাবে করব, কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই এই সমস্যাটাও সমাধান করা যাবে। এটাও চলতরিতের প্রশ্নের মধ্যে আসতে পারে। তাহলে প্রশ্নগুলো একটু ক্রিটিক্যালি প্রশ্ন কিছু আছে। যারা এই অধ্যায়টা সম্পর্কে খুব ভালো মতো অবগত আছো বা যে প্রশ্ন সূত্রগুলো যেগুলো লাগবে সেগুলোর কোনটাকে কি বলে, সূত্রগুলো যদি সঠিক তোমার মুখস্থ থাকে তাহলে খুব সহজে অনায়াসে করতে পারা যাবে। অন্যথায় প্রশ্নের সূত্রটাই যদি মনে না পড়ে, অথবা আমি এককগুলো কনভার্ট করতে যদি ব্যর্থ হই, অথবা ক্যালকুলেশন করতে যেয়ে ক্যালকুলেটর ব্যবহার করতে যদি না পারি, যে কোনো ধাপে আমার ভুল হলে সম্পূর্ণ অংশটার নাম্বারটাই আমার 0 হয়ে যাবে। সেই অর্থে একটু ঠান্ডা মাথায় এই ক্যালকুলেশনগুলো করতে হয়। যত বেশি প্র্যাকটিস করা হয় ভুলের মাত্রাটা তত কমে আসে। সেই কারণে নির্ভরশীল না হয়ে নিজের শক্তিতে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, নিজেরা করো, দেন আমার সমস্যার যে সমাধানটা দেওয়া হবে সেটার সাথে তুমি মিলিয়ে দেখো। তাহলে আমরা 1, 2, 3, 4 এই 4টা প্রশ্নেরই সমাধান দেব। তোমরা প্রশ্নটা কোথাও কোনো জায়গায় মিস হলো কিনা দেখে নিয়ে তুলে ফেলো। আমি এটা মুছে দিতে হবে সমস্যার সমাধান করতে। তাহলে নিশ্চয়ই তোমরা, তাহলে আমরা 1 নাম্বার প্রশ্নের সমাধানের জন্য দেওয়া আছে কি, দৈর্ঘ্যের অনুপাত দুইটা, অর্থাৎ দুইটা তারের দৈর্ঘ্যের অনুপাত, একটাকে L1 ধরতেছে, একটা L2। সেক্ষেত্রে অনুপাতকে আমরা ভাগ আকারে লিখতে পারি। L1/L2 সমান 4/9 এটা লেখা যায়। আর আমাদের কাছে চাওয়া হয়েছে ব্যাসের অনুপাত D1 আর D2 সমান 5।
এইটুকু ইনফরমেশনের উপরে ভিত্তি করে আমাকে সমাধান করতে হবে। আরেকটা প্রশ্ন ছিল বা আরেকটা ক্লু ছিল যে তার দুইটা রোধ কিন্তু সমান। তার দুইটা রোধ যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের দুইটা তারের রোধ একই, এটা বিবেচনা করতে হবে। তাহলে সমাধানে আমরা জানি রোধ আর সমান রো এল বাই এ। নিশ্চয়ই তোমরা সূত্রটা মনে করতে পারতেছো। সেই ক্ষেত্রে আমার যেহেতু ব্যাসের কথা আছে, সেই ব্যাসটা কোথায় পাওয়া যাবে? এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এলটা হচ্ছে দৈর্ঘ্য। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে, যেহেতু একটা সিলিন্ডারিক্যাল ওয়্যার সবসময়ের জন্য হয়, সেই অর্থে হবে পাই আর স্কোয়ার। আচ্ছা, আরটা হচ্ছে তারের ব্যাসার্ধ। এখন ব্যাসার্ধ আর ব্যাসের মধ্যে সম্পর্ক নিশ্চয়ই আমরা জানি যে ব্যাসটা হবে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাস ডি সমান হবে 2r, তাহলে আর সমান হবে ডি বাই 2। তাহলে সেক্ষেত্রে আর এর জায়গায় যদি আমরা বসাই তাহলে সেই অর্থে এইটা ফরম্যাটটা এরকম আসে। তোমরা চাইলে এটা দেখিয়ে দিতে পারো, না হলে সরাসরি লিখতে চাইলে লিখতে পারো। অর্থাৎ ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ছিল, সেই ক্ষেত্রে আর এর জায়গায় ডি বাই 2 বসাই দাও, যেহেতু স্কোয়ার ছিল সেই অর্থে হচ্ছে পাই ডি স্কোয়ার ডিভাইড বাই 4। এইটা হলো জেনারেল ফর্ম একটা আমার সমাধানের জন্য জানা সূত্র। দুইটা তারের জন্য ব্যবহার করতে হবে এবং দুইটা তারের রোধ কিন্তু সেম। তাহলে সেই অর্থে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে আর সমান রো L1 পাই D1 স্কয়ার ডিভাইড বাই 4। এটা প্রথম তারের জন্য। দ্বিতীয় তারের জন্য উপাদান বা আপেক্ষিক রোধ একই হবে, যেহেতু রোধ সমান বা একই তার বলা হয়েছে। তাহলে সেই অর্থে রো L2 পাই D2 স্কয়ার ডিভাইড বাই 4। তোমরা চাইলে প্রথম তারের জন্য সমীকরণটা লিখতে পারো, তারপর দ্বিতীয় তারের জন্য সমীকরণ লিখতে পারো, তারপরে প্রশ্ন মতে দ্বিতীয় তারের রোধ যেহেতু সমান সেই অর্থে তোমরা এইটা সমান এইটা দেখাইতে পারো, অথবা এইভাবেও লিখতে পারো। তাহলে সেই অর্থে আমরা সবকিছু এই দুটার মধ্যে থেকে কমন টার্মগুলোকে ভাগ করে দিলাম। তাহলে শুধুমাত্র থাকলো L1 বাই D1 স্কয়ার L2 ডিভাইড বাই D2 স্কয়ার। আমার লাগবে হচ্ছে D1 বাই D2, তাহলে সেই অনুযায়ী আমি বাম পাশে D1 বাই D2 নিতে চাচ্ছি। তাহলে D1 উপরে নিলাম, D2 টা নিচে আছে, তাহলে D1 স্কয়ার ডিভাইড বাই D2 স্কয়ার। এটা উপরে চলে গেল, তাহলে L2 টা নিচে চলে আসবে। আবার পুরোটাই উল্টায় দিলে সেই ক্ষেত্রে আমার D1 স্কয়ার ডিভাইড বাই D2 স্কয়ার সমান L1 বাই L2। L1 ভাগ L2 এর মান দেয়া আছে 4/9, আমরা 4/9 বসাই দিলাম। যেহেতু স্কয়ার আছে বর্গমূল করলে এই 4 এর বর্গমূল হবে 2, 9 এর বর্গমূল হবে 3। সুতরাং আমরা D1:D2 সমান 2:3 লিখতে পারি। তাহলে আমরা যেটা চাচ্ছিলাম সেটা পেয়ে গেলাম। তোমরা দেখো কোথাও তুলতে অসুবিধা হলে সেটুকু তুলে নাও, আদারওয়াইজ তোমরা চাইলে আরেকটু বড় করে বিস্তৃতভাবে লিখতে পারবা, কিন্তু তোমার আনসারটা কি আমার এটার মতো আনসার আসছে কিনা। যদি হয় তাহলে তোমারটাও ঠিক আছে, আর যদি ভুল হয় তাহলে এটা থেকে তুলে নাও। আমরা দ্বিতীয় সমাধানটা ঝটপট তুলে নেব, যেহেতু আমাদের ক্লাস ডিউরেশন একটা নির্দিষ্ট লিমিটেড টাইমের মধ্যে আছে, আমাদেরকেও এর মধ্যে শেষ করতে হবে। তাহলে আমরা দেখো প্রথমত স্থির বিভব, অর্থাৎ আমার যে বৈদ্যুতিক ইস্ত্রিটা দেওয়া হচ্ছে তার গায়ে লেখা আছে 220 ভোল্ট আর তার গায়ে ক্ষমতা লেখা আছে 100 ওয়াট। কিন্তু আমি যেই সঞ্চালন লাইনে সেটাকে যুক্ত করতেছি, সেই সংযুক্ত লাইনের বিভব সেটা কিন্তু 220 ভোল্ট না, সেটা হচ্ছে 200 ভোল্ট। ব্যবহার করার সময়টা হচ্ছে 2 আওয়ার্স। তাহলে সেক্ষেত্রে আমার যে বৈদ্যুতিক ক্ষমতা দেওয়া আছে P1, সেই ক্ষমতাটা চেঞ্জ হয়ে যাবে। সেই অর্থে আমরা এখানে ব্যবহৃত ক্ষমতা P2 এটা বের করব। এটা বের না করলে আমরা ব্যবহৃত শক্তি সেটা কত সেটা বের করতে পারবো না। তাহলে সেই অর্থে আমরা
ব্যবহৃত ক্ষমতাটা বের করতে হচ্ছে, যেহেতু ক্ষমতাটা পরিবর্তন হয়ে যাবে, বিভব পরিবর্তন হয়ে গেছে, ফলে আমার যন্ত্রের ক্ষমতাটাও পরিবর্তন হয়ে যাবে। তোমাদেরকে বুঝতে হবে যে তোমরা ক্লাস করতে পারো, মনে করো যে 1টা থেকে 5টা পর্যন্ত রেগুলার। এখন কোনো কারণে কোনো একদিন তোমাদেরকে 4টার সময় ছুটি দেওয়া হলো, তাহলে নিশ্চয়ই তোমরা যেই কাজটা যেইটুকু সময় করার কথা ছিল তার অনেক আগেই শেষ করে ফেলতেছো, তাতে তোমার কিছু এনার্জি বেঁচে যাবে। অথবা আমি যদি তোমাকে 5টার পরে আরো এক্সট্রা ক্লাস দিয়ে বসায় রাখি, তাহলে তোমার যতটুকু ক্যালোরি খরচ হওয়ার কথা ছিল রেগুলার বেসিসে, তার থেকে সেদিন বেশি ক্যালোরি খরচ হবে। সুতরাং আমরা যন্ত্রের ক্ষমতাটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা চলে আসি যে আমাদের জানা প্রশ্ন। আমরা জানি ব্যবহৃত শক্তি সমান, ব্যবহৃত শক্তি যেহেতু বলতেছি, তাহলে যন্ত্রের ক্ষমতা পরিবর্তন হয়ে গেছে, সে কারণে P2 লিখতেছি। সময়টা যেহেতু আমি যতক্ষণ ধরে ব্যবহার করতেছি সেটাই, আর কোনো সময় নাই, ফলে এই কারণে এখানে T2 দেওয়ার প্রয়োজন নাই, এটা একটা সমীকরণ দিয়ে রাখলাম। তাহলে P2টা আমার জানা নাই, তাহলে এটা বের করতে হবে। তাহলে এটা বের করতে যে খেয়াল করো, আবার P সমান V ইন্টু I, অর্থাৎ বিভব পার্থক্য ইন্টু তড়িৎ প্রবাহ। আমরা কি জানি, বিভব পার্থক্যের সাথে তড়িৎ প্রবাহ পরিবর্তনশীল আছে, তাহলে সেই অর্থে তড়িৎ প্রবাহটা পরিবর্তন হয়ে যাবে। তড়িৎ প্রবাহটা আমরা যদি, যেহেতু সঞ্চালন লাইনে আমার বিভবটা কমে গেছে, তড়িৎ প্রবাহটাও আমার এইটার উপরে নির্ভর করবে না, আমার এইটার তড়িৎ প্রবাহ যা আসতেছে এই বিভবের কারণে সেটা ব্যবহার করতে হবে। তাহলে সেই অর্থে আমার ব্যবহৃত ক্ষমতা P সমান এই বিভব ব্যবহার করতেছি V2 ইন্টু I। এখন এই আইটা কিভাবে পাওয়া যাবে? এই আইটা পাওয়া যাবে যে আমার এই যন্ত্রের ভেতরে কিন্তু আমি যে তার বা কয়েল ব্যবহার করতেছি তার বিভব এইটা হলে সর্বোচ্চ সে 100 ওয়াট ক্ষমতার খরচ করবে, তার থেকে কম হলে কম শক্তি খরচ করবে। তাহলে সেই অর্থে এই আইটা আমরা এই জায়গা থেকে বের করতেছি। আই সমান যেহেতু ভি বাই পি লেখা যায়, সরি আই সমান যেহেতু পি বাই ভি লেখা যায়, সেক্ষেত্রে আই এর পরিবর্তে P1 বাই V1 লিখতে পারি। তাহলে সেই কারণে আমরা P1 বাই V1 লিখলাম। তাহলে P এর মান এটা ছিল, তার কারণে এটা বিভব, আর এই অর্থে আমরা এটা পরিবর্তনশীল হিসেবে লিখলাম। তাহলে এই জায়গায় মানগুলো আমার জানা আছে, সেই মানগুলো যদি এখানে বসাই দেই, তাহলে আমার ব্যবহৃত যন্ত্রের ক্ষমতাটা পাওয়া যাচ্ছে 90.91 ওয়াট। তাহলে আরেকটা বিকল্প ভাবে বের করা যেতে পারতো, যন্ত্রের রোধ বের করে, কিন্তু সংযুক্ত লাইনে কিন্তু আমরা রোধের ব্যাপারটা পাচ্ছি না, সেই কারণে আমরা সেখানে রোধটা আবার পরিবর্তন করতে গেলে সমস্যা হবে। এটাই বেস্ট সলিউশন। তাহলে আমরা এটাতে চলে আসলাম। তাহলে ব্যবহৃত শক্তি 1 নম্বর সমীকরণ থেকে যেটা পাচ্ছি সেটাকে ওয়াটে পাচ্ছি, যেহেতু এগুলো সবগুলো এসআই এককে বসানো আছে, সেটাকে কিলোওয়াট বানাইতে হবে। ফলে 1000 দিয়ে ভাগ করলাম, কিন্তু সময় ঘন্টায় আছে, ঘন্টায় রেখে দিলাম। তাহলে ভাগ করে যেটা পাওয়া যাচ্ছে 0.1818 কিলোওয়াট আওয়ার। এই কিলোওয়াট আওয়ারকেই আমরা ইউনিট হিসেবে ধরে থাকি, সেই কারণে এটাকে আমরা ইউনিট লিখতে পারি আনসার, অথবা বিওটি লিখতে চাইলে লিখতে পারি। তাহলে 2 নম্বর সমস্যার সমাধানটা তোমরা বুঝতে পারলা নিশ্চয়ই, যে আমাদের প্রশ্নের কোথায় ক্রিটিক্যাল পয়েন্ট ছিল। দেখো এবার তোমার প্রশ্নের তুমি যে সমাধানটা করতেছো তার সাথে আমারটা হলো কিনা, বা তোমারটা কোথাও ভুল হলো কিনা। যে কোনো সমস্যা বুঝতে না পারলে সেটা কমেন্টসে আমাকে জানিয়ে দাও। এরপর আমরা পরের সমাধানে চলে যাব। 3 নম্বর সমাধানটা একটু ঝটপট তুলে নেই আমরা। অঙ্কটা অনেক বড়ভাবে করা যায়, আমরা একটু জায়গা স্বল্পতার জন্য
সংক্ষেপে করতেছি, তোমরা চাইলে খাতা একটু বড় করে করতে পারো। দেওয়া আছে পার্টে দেখো, আমরা একবারে 15টি বাল্বের ক্ষমতা লিখছি। এক্ষেত্রে 10টা বাল্বের ক্ষমতা ছিল আর বাকি 5টা বাল্বের ক্ষমতা ছিল ভিন্ন ভিন্ন। আমরা 10টা বাল্বের ক্ষমতা, একটা বাল্বের ক্ষমতা দিয়ে গুণ করে 10টা বাল্বে যা হচ্ছে, ঠিক বাকি 5টা বাল্বের ক্ষমতাকে যে ক্ষমতা দেওয়া আছে সেটা দিয়ে গুণ করে যোগ করলে 1300 ওয়াট হয়, সেটা লিখলাম। হিটারের ক্ষমতাকে P2 সমান 3 কিলোওয়াট লিখলাম। দৈনিক বাল্বের সময় অর্থাৎ দৈনিক ব্যবহৃত বাল্বের সময়টা T1 সমান 6 আওয়ার, হিটারের সময় T2 সমান 2 আওয়ার্স। এটা লেখার পরে আমরা জানুয়ারি মাস সমান মেনশন করে দিতেছি 31 ডেজ। ব্যবহৃত বিদ্যুৎ শক্তি E সমান ওয়াট। তাহলে এটা হচ্ছে আমার দেওয়া আছে পার্ট। আমরা চলে যাচ্ছি সমাধান পার্টে। আমরা জানি দৈনিক বাল্বের ব্যবহৃত শক্তি E সমান বা E1 সমান P1 ইন্টু T1। আমরা যেহেতু বিদ্যুৎ শক্তিকে তোমার ইউনিটে প্রকাশ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে ওয়াটকে কিলোওয়াট বানাইতে হবে। তাহলে সেই অর্থে আমরা এখানে 1000 দিয়ে ভাগ করতেছি। তোমরা চাইলে এখানে 1000 দিয়ে ভাগ করে কিলোওয়াটে লিখতে পারো। সময়টা ঘন্টায় আছে, ফলে এটা যা আছে তাই লিখলাম। তাতে 7.8 কিলোওয়াট আওয়ার আসছে আমাদের বাল্বের প্রতিদিন ব্যবহৃত শক্তির পরিমাণ। এরপর দৈনিক হিটারের ব্যবহৃত শক্তি একইভাবে E2 সমান P2 ইন্টু T2। তাহলে P2 এর মান কিলোওয়াটে দেওয়া আছে আর T এর মান ঘন্টায় দেওয়া আছে। আমরা কোনো চেঞ্জ করা দরকার হচ্ছে না, পেয়ে গেলাম 6 কিলোওয়াট আওয়ার। অতএব দৈনিক মোট ব্যবহৃত শক্তি E সমান E1 প্লাস E2। এটা একটা ব্যবহৃত শক্তি, এটা একটা ব্যবহৃত শক্তি, দুটা যোগ করলে যা হবে সেটা হচ্ছে প্রতিদিন আমার যতটুকু বিদ্যুৎ শক্তি খরচ হচ্ছে। অতএব জানুয়ারি মাসে ব্যবহৃত শক্তি E সমান 31 দিয়ে গুণ করতেছি এই মোট শক্তিকে, তাতে আমার 427.8 কিলোওয়াট আওয়ার আসতেছে। অর্থাৎ জানুয়ারি মাসে আমার এত ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ হবে। এখন প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য যদি দেওয়া থাকে, তাহলে এই সংখ্যার সাথে আমরা 1 ইউনিট বিদ্যুতের মূল্য যা, এত ইউনিট বিদ্যুতের মূল্য কত সেটা লিখে গুণ করে আনসারটা বের করতে বলা হলে বের করব, না হলে দরকার নেই। তাহলে আমাদের এই প্রসেসটা তোমরা তোমাদের মতো করে সাজিয়ে করো। রেজাল্টটা ঠিক হলো কিনা এটা একটু মিলিয়ে দেখো। আমরা আজকে যেই সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করলাম, এই অংশগুলো থেকেই তোমাদের যেহেতু পরীক্ষার সিলেবাস আছে, তোমাদের জন্য উপকার হবে। আর 4 নাম্বার সৃজনশীল বা 4 নাম্বার প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা তোমরা নিজেরা করো, নিজেরা করে তার উত্তর বের করার চেষ্টা করো। তাহলে আমি তোমাদের বুঝতে পারবো যে কারা মেধাটাকে কাজে লাগাচ্ছ আর কারা লাগাচ্ছ না। যদি পারো সেক্ষেত্রে সেটা ছবি তুলে কমেন্টসে জানাও, না পারলে তাও আমাকে জানাও। তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে, আর যেহেতু সামনে পরীক্ষা, সবাই সুন্দর মতো পরীক্ষা দাও এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।